বইঘরে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2। আজ বইটির শেষ পর্ব। গল্প পাঠে আমি স্মৃতি। শুরু করছি দীপু নাম্বার 2। এর মাঝে আর কোনো কিন্তু নেই। দীপু গম্ভীর হয়ে আব্বার মুখে অনেকবার শোনা কথাটা বলল, যেটা করা দরকার সেটা করে ফেলতে হয়। আমি যাচ্ছি, ধরা পড়ব না, ভয় পাস না। খোদা না করুক যদি ধরা পড়ে যায়, দুজন কিংবা সবাই গিয়ে পুলিশকে খবর দিবি। আর যদি ধরা না পড়ি ফিরে এসে একটা কিছু করা যাবে। দীপু তার সাদা শার্টটা পাল্টে নান্টুর গায়ের সবুজ রঙের শার্টটা পরে নিল, তাহলে দূর থেকে দেখা যাবে না। রওনা দেবার আগে বলল, আমার আসতে দেরি হতে পারে, কেউ ভয় পাস নে। সাজ্জাদ বলল, দাঁড়া একটু। দীপু দাঁড়ালো। সাজ্জাদ 3বার কুলহু আল্লাহ পড়ে বুকে ফু দিয়ে দিল। যা, কোনো ভয় নেই। বরাবরই সাজ্জাদ ধার্মিক ছেলে। দীপু একটু হাসলো খুশি হয়ে, তারপর রওনা দিল। জঙ্গলের অনেক ভেতরে ঢুকে গিয়েছিল। হাতড়ে হাতড়ে কালাচেতার কাছে আসতেই ওর অনেক সময় লেগে গেল। ওর তারিকের মতো সাপ নিয়ে বাড়াবাড়ি ভয় নেই, তবুও জেনে শুনে একটা সাপের ঘাড়ে পা দিতে চায় না। শীতকালে নাকি সাপ বের হয় না, দীপু সেটা জানে। কিন্তু কথা হলো, সাপেরা কি জানে যে শীতকালে বের হতে হয় না? অন্ধকারে থেকে চোখ এখন শুয়ে গেছে। কালাচিতার কাছাকাছি এসেও জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করলো। ডান পাশ দিয়ে গেলে একটা ঢালু মতো জায়গা পাওয়া যায়, কাটা গাছ আর জঙ্গলে ভরা। তবে সেটা কালাচিতার খুবই কাছে। তারিক আর সে ঠিক করেছিল কিছু ইট সরিয়ে এদিকে একটা দরজা তৈরি করবে। ওখানে হাজির হতে পারলে ভেতরে কি হচ্ছে শোনা যেতে পারে। দীপু কিভাবে যাব ঠিক করে নিল। সোজা সামনের ঝোপটার দিকে গিয়ে ডান দিকে বেঁকে যাবে। বাইরে কেউ পাহারা দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু দীপু খুঁজে পেল না। দীপুর প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা হলো যখন সে আবিষ্কার করলো যে সে ঝোপটার দিকে এগিয়ে যাচ্ছে সেটি একটি মানুষ। মাটিতে পা ছড়িয়ে বসে আছে। ঘাড়ে বন্দুক না লাঠি সে ঠিক বুঝতে পারল না। একটুও শব্দ না করে ও আস্তে আস্তে পিছিয়ে আসতে থাকে। ভাগ্যিস ঠিক তক্ষুনি লোকটি একটি সিগারেট ধরিয়ে গুনগুন করে গান গাইতে থাকে। ম্যাচ জ্বলতেই ও লোকটিকে দেখতে পেল, কালো এবং শুকনো। ঘাড়ে যে জিনিসটি সেটি বন্দুক, তাও স্পষ্ট দেখতে পেল। পিছিয়ে এসে সে অন্য দিকে দিয়ে ঢালটার কাছে হাজির হলো। কান লাগিয়েও সে কিছু শুনতে পেল না। একটু টুকটাক শব্দ হচ্ছে, কিন্তু কিসের জন্য? হঠাৎ ভেতরে কে কথা বলে উঠল, বল, আর কে আছে তোর সাথে? দীপু তারিকের গলার স্বর শুনতে পেল। আর কেউ নাই। তোর সাথে যে আরেকটা ছেলে থাকে, ও কোথায়? দীপু বুঝতে পারল তার কথা বলছে। অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। তারপর ভারী গলার একজন কি বলে উঠল। কথা শুনে মনে হয় বিদেশি। দীপু বেশি অবাক হলো না। বিদেশিরা নাকি এসব চুরি করে বেড়াচ্ছে। ব্রিটিশ মিউজিয়ামের সব জিনিস নাকি চুরি করা। দীপু কান পেতে কজন লোক কি করছে শোনার চেষ্টা করলো। কমপক্ষে 4জন লোক আছে ভেতরে। ওরা আর বেশিক্ষণ থাকবে না। কি একটা খুঁড়ে বের করছে। ওটা করা মাত্রই প্যাকেট করে পালাবে। দীপু তারিকের সাথে থাকতে পারে তাই সন্দেহ করে এই তাড়াহুড়ো। দীপু বুঝতে পারল তাড়াতাড়ি ওদের কিছু করতে হবে, ওরা পালানোর আগে। তারিক ভালো আছে, কিছু হয়নি, এটা চিন্তা করেই বুকের বোঝাটা চলে গেছে। যত সাবধানে দীপু এসেছিল তার থেকে অনেক বেশি সাবধানে দীপু ফিরে এলো। সবাই ওর জন্য অস্থির হয়ে বসেছিল। দেরি দেখে অনেকেই সন্দেহ করছিল হয়তো ও ধরা পড়ে গেছে। ফিরে আসতে দেখে ওদের খুশির সীমা থাকলো না। তারিকের কিছু হয়নি শুনে উৎসাহ 10 গুণ বেড়ে গেল সবার। দীপু খুব তাড়াতাড়ি অল্প কথায় সব বুঝিয়ে দিল। ওরা বেশিক্ষণ থাকবে না, যাই করতে হয় খুব তাড়াতাড়ি করতে হবে। একবার চলে গেলে আর ধরা যাবে না।
সাজ্জাদ বলল, কাউকে গিয়ে থানায় খবর দিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু থানা কত দূর জানিস? গিয়ে ফিরে আসতে ওরা সবাই হাওয়া হয়ে যাবে। তাহলে? দীপু সবার মুখের দিকে তাকিয়ে বলল, একটা খুব ভালো উপায় আছে। কি? বাইরে যে লোকটা পাহারা দিচ্ছে ওকে ধরে ওর বন্দুকটা কেড়ে নিই, তাহলে সবাইকে ভেতরে আটকে ফেলা যাবে। কালাচিতা থেকে বের হবার রাস্তা মোটে একটা, ওখানে বন্দুক হাতে নিয়ে বসে থাকলে কেউ বের হতে পারবে না। দীপুর কথা শুনে কারো কারো হাত পা ঠান্ডা হয়ে গেল। বাবু দুর্বল গলায় বলল, যদি গুলি করে দেয়? ওকে গুলি করার সুযোগ কে দেবে? আমরা পিছন থেকে একসাথে ওর ওপর ঝাঁপিয়ে পড়ব। প্রথমে বন্দুকটা কেড়ে নিতে হবে, তারপর ওকে বেঁধে ফেলতে কতক্ষণ? যদি দেখে ফেলে? সেটুকু রিস্ক তো নিতেই হবে। চেষ্টা করা হবে যেন না দেখে। সবাই খুব আস্তে আস্তে লোকটার কাছে চলে যাবে। তারপর সেই মিঠু শেয়ালের ডাক দেবে। তক্ষুনি মনে মনে ১, ২, ৩ গুণে একসাথে লাফ দিতে হবে। ঠিক, মিঠুর বুদ্ধিটা খুব পছন্দ হয়ে যায়। আমি সামনের দিকে থাকব। শেয়ালের ডাক শুনেই লোকটা একটু চমকে উঠে আমার দিকে তাকাবে, আর অমনি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বি। হ্যাঁ, দীপু আরও ছোটোখাটো ব্যাপার ঠিক করে নেয়। বন্দুকটা খুব সাবধানে নলটা সবসময় উপরের দিকে রাখতে হবে, যেন গুলি বেরিয়ে গেলেও কারো ক্ষতি না হয়। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে মিঠুর শেয়ালের ডাকের পর মনে মনে ১, ২, ৩ গুণে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে। কারো যদি ভয় থাকে আগেই বলে দে। আছে কারো? না। গুড। কেউ যদি ঠিক সময়ে ঝাঁপিয়ে না পড়িস তাহলে কিন্তু কি হবে বলা যাবে না। যদি মনে কর কাউকে দেখে ফেললো, তাহলে তুই পাথরের মতো চুপ করে শুয়ে থাকবি। মুখ ঘুরিয়ে অন্যদিকে না নেওয়া পর্যন্ত নড়বি না। আর যদি লোকটা একেবারে ভালো করে দেখে ফেলে তাহলে ভালো মানুষের মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করবি ও তারিককে দেখছে কিনা। এইসব। অন্যরা ঠিকই ঝাঁপিয়ে পড়বে। সবাই মাথা নাড়ল। বুদ্ধিটা খারাপ না। লোকটাকে বাঁধার জন্য দড়ি নেই, তাই শার্টগুলো খুলে পাকিয়ে দড়ির মতো করে নেওয়া হলো। শীতের রাত, কিন্তু উত্তেজনায় কেউ শীতটুকু টের পাচ্ছে না। রওনা দেবার আগে সাজ্জাদ সবার বুকে কুলুহাল্লা পরে ফু দিয়ে দিল। জঙ্গল থেকে ওরা সাবধানে বের হয়ে এলো। মিঠু চলে গেল লোকটার সামনে, অন্যরা পেছনে। তারপর খুব আস্তে আস্তে লোকটাকে ঘিরে ওরা এগিয়ে আসতে থাকে। দীপুর শুধু ভয় হচ্ছিল মিঠু না আবার বেশি আগে শেয়ালের ডাক দিয়ে দেয়। ওকে অবশ্য বলে দেওয়া হয়েছে একটু পরে হলেও ক্ষতি নেই, আগে যেন না দেয়। সবাই লোকটার হাত দুয়েকের ভেতরে পৌঁছে যাবার পর থামল। দীপু মাথা তুলে দেখল সবাই এসে গেছে। গুঁড়ি মেরে বসে অপেক্ষা করছে শেয়ালের ডাকের জন্য। উত্তেজনায় বুক ধকধক করছে এক একজনের। কখন দূরে শেয়ালের ডাক শুনবে। ঠিক তক্ষুনি ওরা শুনল কোথায় জানি শেয়াল ডেকে উঠল। মিঠু তার জীবনের সবচেয়ে ভালো ডাকটি দিল এবার। সবাই দেখল লোকটি চমকে উঠল, তারপর আবার ঠান্ডা হয়ে বসে রইল। ওরা মনে মনে গুনল ১, ২, ৩। তারপর একসাথে গুলির মতো ঝাঁপিয়ে পড়ল ৯টি ছেলে। যত কঠিন হবে ভেবেছিল তার থেকে অনেক সহজ হলো ব্যাপারটা। টান মেরে লোকটাকে মাটিতে ফেলে দিল সবাই। হ্যাঁচকা টানে বন্দুকটা কেড়ে নিল দীপু। মিঠু চিৎকার করে বলল, খবরদার, একটু নড়লেই জবাই করে ফেলব। লোকটি এত ভয় পেয়েছিল যে বলার নয়। এত জোরে চিৎকার করে উঠেছিল যে দীপুর মনে হলো হয়তো মরেই গেছে। দীপু বন্দুকটা হাতে নিয়ে বলল, সাবধান, ওকে ভালো করে বেঁধে ফেল, আমি যাচ্ছি। দীপু ছুটে গেল কালাচিতার গর্তের মুখে। ভেতরে কি করছে বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকার শুনে নিশ্চয়ই কেউ না কেউ বের হয়ে আসবে, তাহলেই বিপদ হয়ে যাবে। দীপু সেজন্যই তাড়াতাড়ি চলে এসেছে এখানে। গর্তের মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হ্যান্ডস আপ সবার, বের হতে চেষ্টা করলে গুলি করে খুলি ফুটো করে দেব। ভেতর থেকে তারিকের আনন্দধ্বনি শোনা গেল, সাবাস দীপু, জিন্দাবাদ।
ঘাবড়াস না তারিক, তোকে এক্ষুনি ছুটিয়ে আনবো। পাহারাদারকে বেঁধে ফেলেছি লাট্টুর মতো। ওদের দোনালা বন্দুকটা এখন আমার হাতে। কেউ বের হতে চাইলেই গুলি। দীপু খুব ভুল বলেনি। লোকটাকে সবাই বেঁধে ফেলেছে তক্তার মতো। ধরাধরি করে নিয়ে আসছিল সবাই, কিন্তু ক্রমাগত শাসিয়ে যাচ্ছে। যদি একটু নড়ার চেষ্টা করে তাহলে নাকি জবাই করে ফেলবে। কি দিয়ে কে জানে। দীপু চিৎকার করে বলল, নিয়ে আয় বান্দাকে এখানে, ভেতরে ফেলে দিই, সবই এক জায়গায় থাকুক। সবাই আনন্দে চিৎকার করে উঠল। কালাচিতার ভেতরে লোকটাকে এভাবে ফেলা খুব সহজ হবে না, কিন্তু সব দিক দিয়ে নিরাপদ। বাঁধন খুলে ফেললেও বের হতে পারবে না। দীপু চিৎকার করে বলল, গর্তের মুখ থেকে সরে যা তারিক, ভেতরের লাট্টু ফেলবো। ঠিক হ্যাঁ, ছোড় দো লাট্টু কো। বেশি খুশি হলে তারিক বরাবরই উর্দুতে কথা বলে। ওরা সবাই ধরাধরি করে লোকটাকে গর্তের মুখে এনে ছেড়ে দিল। কিভাবে পড়বে সে নিয়ে মাথা ঘামালো না। এমন কিছু উঁচু নয়, একটু ব্যথা পেলে পেতে পারে, হাত পা ভাঙবে না। এবারে মইটা বের করে আনবো, তাহলেই সব শেষ। দীপু হাসি মুখে মইটা টেনে ধরতেই নিচ থেকে বিদেশিটা ইংরেজিতে কি যেন বলে চেঁচিয়ে উঠল। সাথে সাথে ক্লিক করে একটা শব্দ হলো, আর তারেকের ভয় পাওয়া চিৎকার শোনা গেল। দীপু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তারিক? পিস্তল! কাছে আসিস না, খবরদার, গুলি করে দেব। দীপু টের পেল ভয়ে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা কি একটা যেন বয়ে গেল। এটা সে চিন্তা করেনি। ভয়ে ওর সব চিন্তা গোলমাল হয়ে যাচ্ছিল। জোর করে নিজেকে শান্ত রাখল। এখন মাথা ঠান্ডা না রাখলে বিপদ হয়ে যাবে। ওদের পক্ষে ব্যাপারটা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বড় মানুষ দরকার, থানায় খবর দিতে হবে। ফিসফিস করে বলল, বিলু, এক দৌড়ে তুই থানায় যা, সর্বনাশ হয়ে যাবে এছাড়া। বিলু মাথা নেড়ে বলল, থানার লোকজন যদি আমার কথা না শোনে? শুনবে না মানে? শুনতেই হবে। না হয় আমার আব্বাকে ডেকে নিয়ে যাস। আচ্ছা। দীপুর আব্বাকে ওদের ক্লাসের সবাই চেনে। অনেকের সাথে খুব ভালো খাতির পর্যন্ত আছে। ৩-৪ বার ওর আব্বার সাথে ওরা মাছ ধরতে গিয়েছিল মংলা বিলে। আর কে যাবে বিলুর সাথে? আরও কারো যেতে হবে না, দেরি হয়ে যাবে তাহলে। ঘাবড়াস না তোরা, আমি যাব আর আসব। বলে বিলু চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সত্যি সত্যি বিলুর সাথে আর কেউ গেলে দেরি হয়ে যেত। বিলু এত তাড়াতাড়ি দৌড়াতে পারে যে বিশ্বাস করা যায় না। গত স্বাধীনতা দিবসে ২০ মাইল ম্যারাথন দৌড়ে বিলু নাম দিয়েছিল, কাউকে না বলে। স্টেডিয়ামে যখন ওরা দেখল ঘেমে টেমে লাল হয়ে খালি পায়ে ২০ মাইল দৌড়ে হাজির হয়ে গেছে বিলু, ওরা এত অবাক হয়েছিল যে বলার নয়। এসেছিল অবশ্যই সবার শেষে, কিন্তু ২০ মাইল তো আর ঠাট্টা নয়। ডেপুটি কমিশনার নিজে তাকে একটা গোল্ড মেডেল দিলেন। নিচে খুব উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ওরা কিছু বুঝতে পারছিল না। তারিকও কিছু বলছে না। কি হচ্ছে না হচ্ছে কে জানে। দীপুর গলা শুকিয়ে যাচ্ছিল ভয়ে। নিচের হইচই হঠাৎ থেমে গেল। পরিষ্কার বাংলায় একজন কথা বলে উঠল, উপরে যারা আছো শোনো, এই সাহেব খুব ক্ষেপে গেছে। ১০ পর্যন্ত গোনার আগে বন্দুকটা নিচে ফেলে দাও, নইলে তোমাদের এই বন্ধুটিকে গুলি করে মেরে ফেলা হবে। মুহূর্তে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। দীপু কিছু চিন্তা করতে পারছিল না। সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। শুধু মনে হচ্ছিল ওর জন্যই বুঝি তারিক মারা পড়তে যাচ্ছে। নিজেকে নিজে বোঝালো, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। 1। নিচে থেকে সাহেবের ভারী গলা শুনে ওপরের ওরা সবাই চমকে উঠল। বাবু ভাঙা গলায় বলল, দীপু, বন্দুকটা ফেলে দে তাড়াতাড়ি। 2। তাড়াতাড়ি ফেল দীপু। বাবু এবারে একেবারে কেঁদে দিল। দীপু তাড়াতাড়ি চিন্তা করার চেষ্টা করল। বন্দুকটা ফেলে দিলেই ওদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু ১০ পর্যন্ত গোনার আগেই বন্দুকটা ফেলে দিতেই হবে। হয়তো তারিককে মারবে না, শুধু ভয় দেখাচ্ছে।
কিন্তু জানের ঝুঁকি কখনো নেওয়া যাবে না। তবুও একটা চেষ্টা করতে ক্ষতি কী? 3 দীপু গলা পরিষ্কার করে বলল, শোনো, তোমরা আসলে আমাদের ভয় দেখাচ্ছ। তারিককে মারলে পালাতে পারবে কোনো দিন এখান থেকে? পুলিশ এসে ক্যাক করে ধরবে, তারপর একেবারে ফাঁসি। সাহেবটি ইংরেজিতে কি বলল বোধ করে জানতে চাইল দীপু কি বলছে। সাথের লোকটি ইংরেজিতে অনুবাদ করে দিতেই সাহেবটি আবার রেগেমেগে কি যেন বলল। লোকটি তখন বাংলায় বলল, সাহেব জিজ্ঞেস করছে তোমরা কি দেখতে চাও খামোখা ভয় দেখাচ্ছে না সত্যি? দীপু তাড়াতাড়ি বলল, না। তাহলে বন্দুকটা ফেলে দাও। ফেলছি। তার আগে আমাদের কথা শোনো। কোনো কথা শুনবো না। বন্দুকটা ফেলো। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। দীপু চিৎকার করে বলল, শুনতে হবে, এছাড়া বন্দুক ফেলবো না। নিচে থেকে লোকটি বলল, কি বলবে? তোমরা জানো তোমরা আটকা পড়ে গেছো। তোমরা এও জানো যে তোমাদের বের হবার আর কোনো রাস্তা নেই। তারিককে যদি মেরে ফেলো, আমরা কোনোদিন তোমাদের ছাড়বো না। পুলিশ ডেকে আনতে মোটে ঘণ্টাখানেক লাগবে, তারপর সবার ফাঁসি হয়ে যাবে। তবে মুশকিল হলো কি জানো? তোমরা বুঝে গেছো তারিককে মেরে ফেলার ভয় দেখালে আমরা তোমাদের ছেড়ে দেবই। বন্ধুর জান নিয়ে তো আর খেলতে পারি না। সাহেবটিকে ইংরেজিতে অনুবাদ করে দেয়া পর্যন্ত দীপুর থামতে হলো। সাহেবটি গড়গড় করে বলল, ও ভয় টয় দেখাচ্ছে না, একটু দেরি হলে ও সত্যি গুলি করে দেবে। দীপু বলল, শুধু শুধু ভয় দেখাচ্ছ তোমরা। আসলে কোনো দিনও তোমরা গুলি করবে না। গুলি করলে উল্টো তোমাদেরই ফাঁসি হয়ে যাবে। কিন্তু যদি আমাদের কথা শোনো, আমরা তোমাদের চলে যেতে দেব। কি কথা শুনবে তাহলে? বলো আগে। দীপুর মুখে একগাল হাসি খেলে গেল। ওদের আটকে রাখার জন্য এখন একটা বিশ্বাসযোগ্য গল্প বের করতে হবে। যদি সে বলে তারিককে ছেড়ে দিলে ওরা বন্দুক দিয়ে দেবে, তাহলে এরা রাজি হয়ে যাবে, কিন্তু ওদের বিশ্বাস নাও করতে পারে। বলবে ঠিক আছে, বন্দুকটা আগে দাও। এমন একটা কিছু বলতে হবে যেন বিশ্বাস করে। কি বলতে পারে? কি? কি? ঠিক তক্ষুনি ওর মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। টাকা, টাকা চাইতে হবে। আমাদের 10,000 টাকা দাও, ছেড়ে দেব। কি? 10,000 টাকা? লোকটা হাসির মতো শব্দ করল। দীপুর নিজেরই একটু লজ্জা লাগছিল বলতে, কিন্তু ও জানে শুধু টাকার কথা বলেই ওদের আটকে রাখা যাবে। পৃথিবীতে অনেক মানুষই টাকাকে খুব ভালো করে চেনে। ঠিক আছে, দীপু বলল, 10,000 দিতে হবে না। যাও, 5,000 দাও। তোমরা তো বিদেশে এই মূর্তি বিক্রি করে লাখ লাখ টাকা পাবে। আমাদের 5,000 দাও। ফাজলামি পেয়েছো? এক্ষুনি বন্দুকটা ফেলে দাও, না হয় সাহেব গুলি করে দেবে। দীপু একটু আহত স্বরে বলল, তুমি একটু বলেই দেখো না সাহেবকে, সাহেব কি বলে। অনেকক্ষণ কথা হলো সাহেবের সাথে লোকটার। দীপুর একটু আশা হচ্ছিল হয়তো তাদের বিশ্বাস করতেও পারে। সত্যি সত্যি ওদের বিশ্বাস করলো। ভাবলো সত্যি টাকা পেলেই বুঝি ছেড়ে দেবে। লোকটা বলল, সাহেব রাজি হয়েছে, 100 টাকা দেবে বলেছে। দীপু হাসি আটকে রেখে বলল, 100 টাকা? এটা কি চিংড়ি মাছের বাজার যে দরদাম করছো? 5,000 টাকার 1 পয়সা কম না। দীপু বুঝতে পারছিল না কতক্ষণ যে এইভাবে দরদাম করা যাবে। বিরক্ত হয়ে যদি গুলি করে বসে, পুলিশ আসতে আর কত দেরি কে জানে। দীপু খুব ঠান্ডা মাথায় আবার কথা শুরু করলো, দেখো একটু পরেই সূর্য উঠে যাবে, তখন তোমাদেরই পালাতে অসুবিধা হবে। রাজি হয়ে যাও, তোমাদের ভালো, আমাদেরও ভালো। আমরা কাউকে বলবো না পর্যন্ত। আমাদের কাছে এত টাকা নেই। কত আছে? 200-300। আর কিছু নেই? না। ঘড়ি, ক্যামেরা। দীপুর নিজের ওপরে ঘেন্না হচ্ছিল এভাবে কথা বলতে, কিন্তু না বলে করবে কি? ওদের বোঝাতেই হবে টাকা পেলেই ওরা খুশি। না, আর কিছু নেই। কি বলছো? নিশ্চয়ই সাহেবের হাতে ঘড়ি আছে। দেয়া যাবে না। দিয়ে দাও না।
সাহেব আর একটা কিনে নেবে। সবাই অবাক হয়ে দীপুকে দেখছিল। সে যে এরকম করে কথা বলতে জানে কে জানতো। নেহায়েত দীপুকে খুব ভালো করে চেনে, নইলে বিশ্বাস করে ফেলতো দীপু সত্যিই টাকার জন্য এরকম করছে। লোকগুলো রাজি হোক দীপু চাচ্ছিল না, কিন্তু রাজি হয়ে গেল। বন্দুকটা ফেলে দিলেই ওরা তারেকের হাতে টাকা আর ঘড়ি দিয়ে উপরে পাঠিয়ে দেবে। দীপু রাজি হলো না। হুম, বিশ্বাস করি না। বন্দুকটা ফেলে দিলে তোমরা শুধু তারিককে ছেড়ে দেবে, টাকা দেবে না। বলছি দেব, দেবে না। বললাম তো দেব, বিশ্বাস করি না। আগে টাকা দিয়ে তারিককে পাঠাও, আমরা বন্দুক ফেলে দেব, কথা দিলাম। সাহেব রেগে মেগে কি যেন বলল। তখন দীপু আরেকটু নরম হলো, বলল আচ্ছা ঠিক আছে, দুজনের কথাই থাক। তারিক উঠে আসবে এক পাশ দিয়ে, আর এক পাশ দিয়ে বন্দুকটা নামাবো। দীপুকে নিরাশ করে দিয়ে ওরা রাজি হয়ে গেল। এতেই ওর খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তখনও সে চিন্তা করে যাচ্ছিল এর থেকে ভালো কিছু করা যায় কি না। তখনই তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল, কিন্তু একটু সময় দরকার। সময়টা কিভাবে পাবে? চিৎকার করে বলল, তারিক, টাকা না গুনে নিস না, আর আসার সময় আমাদের শার্টগুলো নিয়ে আসিস, শীতে মারা যাচ্ছি। তারিক বলল, আচ্ছা। দীপু সবাইকে একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে বলল, কেউ একজন একটা ইঁট নিয়ে আয়, বড় দেখে। আর রাশেদ, তুই ধর বন্দুকটা, আস্তে আস্তে নামাবি, কিন্তু খবরদার কেউ যেন ছুঁতে না পারে। আর সবাই শোন, আমি এই ইঁটটা লোকটার মাথায় ছেড়ে দেয়া মাত্রই সবাই মিলে তারিককে ধরে হ্যাঁচকা টানে তুলে আনবি। আর রাশেদও বন্দুকটা টেনে নিবি। খবরদার তারিক আর বন্দুক দুটাই যেন আসে। অন্য সময় কখনো ওরা এ ধরনের ব্যাপারে রাজি হতো না, কিন্তু এতক্ষণ দীপু এত সর্বক কাজকর্ম করেছে যে সবাই দীপুর উপর পুরোপুরি ভরসা এনেছে। কেউ আর আপত্তি না করে রাজি হয়ে গেল। তারিক নিচে থেকে বলল, ৩০০ পুরা নেই, ২৮০ টাকা। দীপু বিরক্ত হবার ভান করে বলল, ঠিক আছে, তাই আন, কি আর করব। নিচে থেকে লোকটা বলল, বন্দুকটা নামাও। রাশেদ সাবধানে বন্দুকের নলটা একটু নামালো। অমনি নিচে থেকে লোকটা চিৎকার করে উঠল, ও কি, গুলি করবে নাকি? উল্টো করে নামাও। দীপু হাতে বড়সড় একটা ইঁট নিয়ে জিজ্ঞেস করল, তারিক, উঠছিস? হ্যাঁ, এই উঠলাম, এক পা, এই আর এক পা। রাশেদও বন্দুকটা নামাচ্ছে আস্তে আস্তে। তারিককে এখনও দেখা যাচ্ছে না, কিন্তু উত্তেজনায় সবার বুক ধকধক করছে। শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে যাবে তো? আস্তে আস্তে তারিকের মাথা দেখা গেল। বাবু ঠোঁটে আঙ্গুল দিয়ে ওকে চুপ করে থাকতে বলল। তারিক বুঝে গেল কি হচ্ছে। সারা শরীর ওর টান টান হয়ে গেল সাথে সাথে। চোখ টিপে বলল, আমার পা ধরে রেখেছে, বন্দুকটা ছেড়ে দে এবারে। দিচ্ছি বলে দীপু আন্দাজ করে ইঁটটা ছেড়ে দিল। নিচে থেকে একটা প্রচণ্ড চিৎকার শোনার সাথে সাথে রাশেদ বন্দুকটা আর অন্য সবাই তারিককে হ্যাঁচকা টান মেরে উপরে তুলে আনলো। দীপু চিৎকার করে বলল, খবরদার, কেউ যদি বের হতে চেষ্টা করো, গুলি করে ঘিলু বের করে ফেলবো। নিচে থেকে গোঙানোর মতো একটা শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কেউ বের হবার চেষ্টা করলো না। তারিকের পেটের ছাল ঘষা খেয়ে খানিকটা উঠে গেছে, কিন্তু সেরকম কিছু না। সে দীপুর পাশে বসে পড়ল। সাবধান দীপু, সাহেব কিন্তু সাংঘাতিক, ভয় লাগে দেখলে। তোরা সবাই হাতে ইঁট নিয়ে দাঁড়া, কেউ বের হতে চাইলেই। নিচে থেকে সাহেবের প্রচণ্ড চিৎকার শোনা গেল, রেগে কি যেন বলছে। হঠাৎ দুটি গুলির শব্দ বের হলো ভেতর থেকে। ছিটকে সরে গেল দূরে সবাই। নান্টু আবার কান্না কান্না হয়ে যাচ্ছিল। তারিকের ধমক খেয়ে সামলে নিল তাড়াতাড়ি।
সবাই বেশ কয়টা করে ঢিল কুড়িয়ে নিয়ে তৈরি রাখলো হাতের কাছে। দীপু যদিও ভয় দেখাচ্ছিল যে কেউ বের হতে চেষ্টা করলে গুলি করে খুলি ফুটো করে দেবে, কিন্তু ও খুব ভালো করে জানে যে কেউ যদি সত্যি বের হয়ে আসতো ও কখনো গুলি করতে পারতো না। ঢিল জমা করে তৈরি হবার পর ও অনেকটা নিশ্চিত হতে পারল গুলি করার থেকে ঢিল মারা অনেক সোজা। তারিক ফিসফিস করে বলল, পুলিশকে খবর দিতে পাঠাবি না? আমি যাব? ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে থাকতে বলল তারিককে। আস্তে আস্তে বলল, পাঠিয়েছি। এদের শুনিয়ে কাজ নেই, তাহলে বের হবার জন্য অস্থির হয়ে পড়বে। তারিক একগাল হেসে তার পেটের ছাল ওঠা জায়গাটায় হাত বোলালো, বিড়বিড় করে বলল, ছাল উঠে গেছে রে শালার। ফেঁসে যে যাসনি? ঠিক বলেছিস। শালার যা ভয় পেয়েছিলাম, বাসায় গিয়েই ফকিরকে পয়সা দেব। হঠাৎ করে ফুটো থেকে একটা মাথা অল্প একটু বের হলো। অন্ধকারে বোঝা যায় না দেশি না বিদেশি, কিন্তু কেউ একজন যে বের হতে চেষ্টা করছে তাতে সন্দেহ নেই। মার মার করে 10 জনের অন্তত 200 ছুটে গেল, আর লোকটা চিৎকার করে ভেতরে ঢুকে গেল। চিৎকার শুনে বোঝা গেল বিদেশিটা শেষ চেষ্টা করেছে। দীপু চিৎকার করে বলল, কেউ বের হতে চেষ্টা করলেই এই অবস্থা হবে। মিঠু সেটা ইংরেজিতে অনুবাদ করে বলল, ট্রাই এগেইন অ্যান্ড ইউ উইল ব্রেক ইউর হেড উইথ ঢেলা। রাইট। সবাই খুশিতে চিৎকার করে উঠল, ব্রেক দ্য হেড, ব্রেক দ্য হেড, ব্রেক দ্য হেড। ভেতর থেকে একটা আরেকটা গুলির শব্দ শোনা গেল। নিশ্চয়ই ওপর দিকে গুলি করছে, কিন্তু লাভ কি? দীপু স্ফূর্তিতে চুপ করে বসে থাকতে পারছিল না। বারবার তাকাচ্ছিল পুলিশ আসছে কিনা দেখতে। পুলিশ এসে গেলেই নিশ্চিত হয়। বিলু বুদ্ধি করে প্রথমে ওর আব্বার গেলেই হয়। ভালো করে চারিদিকে তাকিয়ে দীপু বুঝতে পারল সকাল হয়ে আসছে। ওর সাহস বেড়ে গেল সাথে সাথে 100 গুণ। রাত শেষ হয়ে গেলেই বুঝি সাহস বেড়ে যায়। দীপুর মজা করার ইচ্ছে হলো একটু। চিৎকার করে জিজ্ঞেস করলো, মূর্তি চোরারা, তোমাদের বাড়ি কোথায়? ভেতর থেকে কোনো উত্তর এলো না। তারিক বলল, ভয় করছে নাকি? ভয় না, ভয় না, লজ্জা। সবাই হো হো করে হেসে উঠল। ভেতর থেকে হঠাৎ লোকটি ভাঙা গলায় কথা বলে উঠল, কি চাও তোমরা? কি জন্য আটকে রেখেছ আমাদের? মিঠু বলল, কাবাব বানাবো তোমাদের। বাবু সাথে সাথে ইংরেজিতে অনুবাদ করে দিল, থিপ ফ্রাই। ইয়েস, উই উইল মেক থিপ ফ্রাই অ্যান্ড ইট উইথ পটেটো। হো হো করে সবাই আবার হেসে উঠল। হাসি থামার সাথে সাথে শুনল লোকটি বলছে, আমাদের বের হতে দাও, তোমরা যা চাইবে তাই দেব। সত্যি? সত্যি। বেশ, তাহলে একজন একজন করে পা উপরের দিকে তুলে বের হয়ে এসো। সবাই আবার হেসে ওঠে। অল্পতেই এক একজন কেন জানি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। দীপু চেঁচিয়ে বলল, শোনো মূর্তিচোরারা, তোমরা সাহেবকে বলে দাও পুলিশ আসার পর তোমাদের টাকায় থুথু দিয়ে তোমাদের মুখে ছুঁড়ে দেব। পুলিশ? ভেতর থেকে লোকটার কাতর গলার স্বর শোনা গেল, প্লিজ পুলিশকে খবর দিও না। ঠিক তক্ষুনি দূরে একটা জিপের শব্দ শোনা গেল। এই গ্রামের রাস্তায় গাড়ি খুব একটা আসে না। কারো বুঝতে বাকি রইল না পুলিশ আসছে। আনন্দে চিৎকার করে উঠল দীপু, মূর্তিচোরারা, শুনতে পাও? কি? পুলিশের গাড়ির শব্দ। আধ ঘন্টা আগে লোক চলে গেছে পুলিশ ডাকতে। এতক্ষণ মশকরা করছিলাম তোমাদের সাথে। শালারা ভাবছে টাকার জন্য। বেকুব কোথাকার। বলে তারিক টাকার বান্ডিল থেকে একটা 10 টাকার নোট সরিয়ে ফেলল। থুতু মেরে 10 টাকা কম ফেরত দিলে এমন আর কি ক্ষতি হবে? খানিকক্ষণের মধ্যেই ভেতরের জায়গাটা পুলিশে ভরে গেল। বিলু দীপুর আব্বাকে নিয়েই থানায় গিয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের সাথে দীপুর আব্বাও এসেছেন। ওদের মুখে শুনে পুলিশ ইন্সপেক্টর রিভলভার হাতে নিয়ে কালাচিতার মুখে দাঁড়িয়ে এমন চিৎকার করে দিল যে সুরসুর করে সবাই হাত তুলে বের হয়ে এলো। বিদেশিটার মাথার বিভিন্ন জায়গায় ফুলে ঢোল হয়ে আছে। যে লোকটা এতক্ষণে কথা বলছিল তার কপাল কেটে রক্ত বের হচ্ছে। দীপুর ইটের জন্য সম্ভবত।
পোশাক দেখে ওদের তাক লেগে গেল। গলায় টাই পর্যন্ত আছে। সকাল হয়ে আসছে, আবছা আলোয় চারিদিকে এত হইচই, লোকজন, কেমন অবাস্তব মনে হয় দীপুর কাছে। সব ভালোই ভালোই শেষ হলো তাহলে। সারা রাত জেগে আছে, কিন্তু ঘুম পাচ্ছে না কারোই। নান্টুর শরীর শুধু খারাপ হয়ে গেল, বমি করে ফেললো কেন জানি। ওকে ধরাধরি করে নিয়ে গেল জিপে। হঠাৎ করে ওরা সবাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দীপুর ওর আব্বার সামনে যেতে একটু ভয় লাগছিল। আস্তে আস্তে সাহস করে গিয়ে বলল, আব্বা। কি? তুমি কি রাগ করেছো আমার ওপরে? আব্বা আস্তে আস্তে একটা নিঃশ্বাস ফেললেন। বললেন, হলে আর কি লাভ? তুই কি আমার কথা শুনিস কখনো? কারো যদি কিছু হতো? দীপু মাথা নিচু করে বলল, হয়নি তো। হুম, হয়নি। আচ্ছা যা, রাগ করিনি। সত্যি? সত্যি। আব্বা ওর মাথায় হাত রাখলেন। হঠাৎ করে মনে হলো তার দীপু অনেক বড় হয়ে গেছে। কেন জানি আবার একটা নিঃশ্বাস ফেললেন আস্তে আস্তে। বাসা থেকে পালিয়েছিল বলে সেবারে আর কারো মার খেতে হয়নি। খবরের কাগজে পরের দিনই সব বের হয়েছিল। ওরা হাসি মুখে বসে আছে, পেছনে হাতকড়া লাগানো মূর্তি চোরের দলের ছবি। খুব হইচই হলো কয়দিন। জামশেদ সাহেব তার দলবল নিয়ে জায়গাটা খোঁড়াখুড়ি শুরু করে দিলেন। আব্বার সাথে দেখা হলেই বলতেন, তারিক আর দীপু খুঁড়তে চেষ্টা করে জায়গাটার কি কি ক্ষতি করেছে। ওরা যে বের করে দিল সেটি যেন কিছু না। দীপু ওর আব্বাকে তারিকের কথা আর তার আম্মার কথা খুলে বলল। কালাচিতা হাতছাড়া হবার পর তারিকের দিকে তাকানো যায় না। ওখানে গুপ্তধন পাবে সেরকম আশাও আর নেই। আব্বা সব শুনে টুনে কয়দিন কি যেন করলেন, কোথায় কোথায় চিঠি লিখলেন, কার কার সাথে কথা বললেন। তারপর একদিন তারিককে ডাকিয়ে এনে তার একটি ছবি তুলে নিলেন। দীপু কিছু বুঝতে পারছিল না। আব্বাকে জিজ্ঞেস করেও কোনো লাভ হয় নাই। জিজ্ঞেস করলেই বলেন, হুম, বলা যাবে না, টপ সিক্রেট। টপ সিক্রেট। আর বেশি দিন টপ সিক্রেট থাকলো না। একদিন খবরের কাগজ খুলেই দীপু অবাক হয়ে দেখল, প্রথম পৃষ্ঠাতেই তারিকের ছবি, নিচে লেখা, খুদে নৃতত্ত্ববিদ পুরস্কৃত। এক নিঃশ্বাসে পড়ে ফেলল দীপু। মৌর্য সভ্যতার একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করেছে বলে বাংলাদেশ সরকার তারিককে ৫,০০০ টাকা পুরস্কার দিয়েছে। তারিকের এই অসাধারণ কৃতিত্বের জন্য জায়গাটার নাম তারিকের দেয়া কালাচিতাই থাকবে। চিৎকার করে উঠে মুখ না ধুয়েই খবরের কাগজ হাতে খালি পায়ে দীপু ছুটে বেরিয়ে পড়ল। তারিককে খবরটা সে প্রথমেই দিতে চায়। ৩ মাইল রাস্তা ছুটে যাওয়া সোজা কথা নয়। তারিকের বাসায় গিয়ে হাঁপাতে হাঁপাতে তারিককে বের করে আনলো। তারিক ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে দীপু? দীপু খবরের কাগজটা ওর সামনে তুলে ধরল। পুরোটা পড়তে পারল না তারিক। তার আগেই দীপুকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কেঁদে ফেলল। মানুষ খুশি হলে কেন যে কাঁদে কে জানে। দীপু অবাক হয়ে নিজের চোখও মুছে নেয় সাবধানে। অনেক দিন পার হয়ে গেছে, বছর ঘুরে শেষ হয়েছে প্রায়। ফাইনাল পরীক্ষার দেরি নেই আর। আব্বা আবার ছটফট করছেন, মন বসছে না তার আর এখানে। দীপুকে তাগাদা দেন শুধু, কত দেরি তোর? কিসের? পরীক্ষার। শেষ কর তাড়াতাড়ি, যাব অন্য জায়গায়। কোথায় যাবে আব্বা? ঠিক করিনি এখনো। পাহাড়ের কাছে কাছে, রাঙামাটি না হয় বান্দরবন। দীপু পড়ায় আর মন দিতে পারে না, বই খুলে রেখে বসে থাকে। আর ওর চোখের সামনে দিয়ে সব ভেসে যায়। মাত্র ১ বছর আগে এসেছিল এখানে, অথচ মনে হয় কত কাল পার হয়ে গেছে। কত কি হলো এখানে, স্কুলে, খেলার মাঠে, কালাচিতায়। কত বন্ধুরা আছে এখানে, কত ঝগড়া, মারামারি, আবার মিটমাট হয়ে হইচই, চেঁচামেচি, ফুটবল খেলা। দীপু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সব ছেড়ে ছুড়ে দিয়ে তাকে চলে যেতে হবে। জানালা দিয়ে বাইরে তাকায়। ওর বন্ধুরা যখন শুনবে কি বলবে তারা? তারেক নিশ্চয়ই মন খারাপ করবে। ওর আম্মা নাকি ভালো হয়ে যাচ্ছেন। কদিন থেকেই তারিক বলছে ওর আম্মা হাসপাতাল থেকে ছাড়া পেলেই ও দাওয়াত করে খাওয়াবে দীপুকে। ওর আম্মা নাকি খুব ভালো রাঁধতে পারেন। দীপু নিশ্চয়ই আসবে এখানে আবার, নিশ্চয়ই আসবে।
মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2 গল্পটির এখানেই সমাপ্তি। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।